দেখেন আপনাদের হচ্ছে ফান্ডামেন্টাল অফ এমআইএস এর একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ইথিক্স। কারণ আমরা যখন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যবহার করি তখন আমরা যদি আমাদের ইথিক্স ঠিক না রাখি তাহলে দেখবেন যে এই পক্ষ এবং এই পক্ষ দুই পক্ষই সাফার করবে। আমি নিজেও ভুগবো, সেকেন্ড পক্ষও ভুগবে। এই কারণে আমাদের ইথিক্সটা হচ্ছে সব জায়গায় প্রয়োজন। ইথিক্স প্রয়োজন না এমন কোনো জায়গা নেই। ইথিক্সটা কি বলুন তো? ইথিক্স বলতে কি বোঝায়? ইথিক্স সম্পর্কে কার ধারণা আছে বলেন? তাহলে এই ইথিক্স যদি আমরা কোনো সেক্টরে না রাখি সেই সেক্টরটা ডাউন হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। এখন যেহেতু ইনফরমেশন সিস্টেমের যুগ, সেহেতু আমাদের ইনফরমেশন সিস্টেমের কথা ভাবতে হবে, অন্যদিকে আমাদের ইথিক্সের কথা ভাবতে হবে। দেখেন এখানে প্রথম টপিকটা কি? প্রথম জিনিসটা হচ্ছে আপনার ইনফরমেশন সিস্টেমটা কি। মূলত আমাদের প্রথমে বুঝতে হবে ইনফরমেশন সিস্টেম কি। দেখেন ইনফরমেশন সিস্টেম আর ক্রিটিক্যাল টুলস ফর কালেক্টিং, প্রসেসিং, স্টোরিং এন্ড ডিসেমিনেটিং ইনফরমেশন। দেখেন আপনি যখন এমআইএস বুঝতে যাবেন, ইনফরমেশন সিস্টেমটা ধরেন এটা ধরেন ইনফরমেশন সিস্টেম। এখন এই ইনফরমেশন সিস্টেম আসলে অনেকগুলো বিষয়ের সাথে কানেক্টেড। যেমন আপনি হচ্ছে ডাটা প্রথমে কি করবেন? কালেক্ট করবেন। ডাটাটা ফার্স্টে কালেক্ট করবেন। দেখেন আপনারা এইভাবেও কিন্তু বোঝাতে পারেন। কালেক্ট করার পরে কি করবেন? সেটাকে ট্রান্সফরমেশন করবেন। ধরেন এটা র ডাটা, সেটাকে আমরা কি করি? ট্রান্সফরমেশন করি। ধরেন আপনি কালেক্ট করলেন এখানে কয়জন স্টুডেন্ট আছে, আপনি দিলেন। এখন সেটাকে আপনি প্রসেসিং করে বের করবেন কত পার্সেন্ট শনিবার আসে, কত পার্সেন্ট শুক্রবারে আসে। তাহলে কি এটা প্রসেসিং হলো? সেকেন্ড আমাকে কি করতে হবে? প্রসেসিং করলেন। দেখেন কত সহজে আপনি পুরো ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারবেন। ইনফরমেশন সিস্টেম ইজ দ্য কম্বিনেশন অফ কালেক্টিং ডাটা, প্রসেসিং ডাটা, প্রসেসিং এর পরে কি করবেন? সেটা স্টোর করবেন। প্রসেসিং এর পরে সেটা আপনি স্টোর করবেন, আমরা ফাইলের মধ্যে স্টোর করে রাখি। যেমন ধরুন আজকে স্লাইড, এটা কোথায় ছিল? এমআইএস ফোল্ডারে ছিল। এমআইএস ফোল্ডারের পরে কোথায় ছিল? সেখানে একটা ফাইলের নাম ছিল এথিক্স। তাহলে আমরা স্টোর করে রেখেছি, সেভাবে করে ডাটাটা পেয়েছি। স্টোরিং এবং শেষে কি আসবে? ডিসেমিনেটিং। তাহলে ডিসেমিনেটিংটা কি? এই যে আমি ক্লাসে আসলাম, আসার পরে স্টোর করা ডাটা আমি কি করলাম? আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, আমি শেয়ার করলাম, তাই না? এটাই ডিসেমিনেটিং। আমি যখন এটা আমার পার্টিজ, যে পার্টিজগুলোর প্রয়োজন সেই পার্টিকে আমি যখন সেটা শেয়ার করে দেব, আমি তাদের সাথে এটাকে ভাগাভাগি করলাম যে কার কার দরকার, সেটাই ডিসেমিনেটিং। তাহলে আমার ইনফরমেশন সিস্টেমের সংজ্ঞাটা আপনি ভুলে যাবেন আপনারা? বলুন তো। দেখেন কত সহজ, আপনার এই সংজ্ঞা দেখতেই হবে না। আপনি ধরেন বললেন যে ইনফরমেশন সিস্টেম ইজ আ টুলস অফ কালেক্টিং, প্রসেসিং, স্টোরিং এন্ড ডিসেমিনেটিং ইনফরমেশন। শেষ। এর চাইতে বেশি সংখ্যা আপনাদের প্রয়োজন নেই। এরপরে দেখেন এখানে বলেছে ইনফরমেশন সিস্টেমটাকে অনেকগুলো নেটওয়ার্কের আওতায় নিয়ে আসে। কিভাবে? এই ইনফরমেশন সিস্টেমের সাথে অনেকগুলো পক্ষ জড়িত। কি কি পক্ষ? এট ফার্স্ট পিপল। আপনি অবশ্যই যদি পিপল জড়িত না থাকে ডাটা কালেক্ট করবে কে? সো এট ফার্স্ট পিপল। সেকেন্ড নাম দেখেন নেটওয়ার্ক। অনেকগুলো নেটওয়ার্ক থাকবে। ধরেন আপনি একটা কম্পিউটার চালু করবেন, এই যে ধরেন একটা আমার স্ক্রিন, এখানের সাথে কতগুলো জিনিস কানেক্টেড। এখানের সাথে আমার সেন্ট্রাল ওয়াইফাই কানেক্টেড, আমার সেন্ট্রাল ইআরপি কানেক্টেড, এখানে দেখেন সিসি ক্যামেরা আছে, সবকিছু মিলিয়ে কিন্তু আমার নেটওয়ার্ক। সেকেন্ড ওয়ান হচ্ছে নেটওয়ার্ক। থার্ড ওয়ান দেখেন সফটওয়্যার। অবশ্যই আপনার একটা সফটওয়্যার লাগবে ডাটাটাকে স্টোর করার জন্য, ডাটাকে প্রসেসিং করার জন্য, ডিসেমিনেটিং করার জন্য আপনার সফটওয়্যার প্রয়োজন। যেমন ফর এক্সাম্পল আপনার হচ্ছে এমএস ওয়ার্ড দরকার। কেন? এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা ডাটাগুলোকে সাজাতে পারি। এমএস এক্সেলের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে ডাটাগুলোকে প্রসেসিং করতে পারি। এরপর দেখেন হার্ডওয়্যার। একটা কম্পিউটার, যে পুরো কম্পিউটারটাই একটা হার্ডওয়্যার, প্রত্যেকটা পার্টস একটা করে হার্ডওয়্যার। এরপর দেখেন ডাটা। এট লাস্ট কি? ডাটা, র ডাটা। না বেস ফাংশন। এখানে হচ্ছে ডাটা। তাহলে আমরা কতগুলো পক্ষ জড়িত থাকলো এখানে? এগুলো হচ্ছে সব কম্পোনেন্ট। এগুলো কি? কম্পোনেন্ট। এমআইএস এ যদি আপনি কম্পোনেন্ট চিন্তা করেন, কি কি? পিপল, নেটওয়ার্ক, সফটওয়্যার, হার্ডওয়্যার, ডাটা। এবার আমাকে বলেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ এমআইএস অথবা হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম, আপনারা কি বলবেন? খুব সহজ। ইনফরমেশন সিস্টেম ইজ আ টুলস ফর কালেক্টিং, প্রসেসিং, স্টোরিং এন্ড ডিসেমিনেটিং ইনফরমেশন। এবার আপনি এটাকে কি করবেন? এর কম্পোনেন্টগুলো আপনি দেখিয়ে দিলেন, পিপল, নেটওয়ার্ক, সফটওয়্যার, হার্ডওয়্যার, ডাটা।
অনেকগুলো এক্সাম্পল দিলাম। যেমন আমরা আপনাদের মধ্যে থেকে ধরেন র্যান্ডমলি তিনজনকে সিলেক্ট করব। তিনজনকে সিলেক্ট করে তাদের বয়স, তাদের ধরেন বাসা কোথায়, অ্যাড্রেস, তারা কোন স্কুল থেকে এসেছে, কলেজ থেকে এসেছে, এগুলো আমরা কালেক্ট করলাম। কালেক্ট করার পরে সেটাকে আমরা কি করলাম, কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং করলাম। করার পরে সেই ডাটাটাকে আমি কি করলাম, স্টোর করলাম। স্টোর করে সেটাকে আপনাদের সামনে ডিসেমিনেট করে দিলাম যে এত পার্সেন্ট এখানে থাকে, এত পার্সেন্ট এখানে থাকে, এত পার্সেন্ট এখানে থাকে। আমার না এইবার আপনারা বলেন যে যদি আমি পরীক্ষা আপনাদেরকে দিয়েই দেই যে হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম, তাহলে কি আপনারা বলবেন নাকি এটা আবার দেখতে হবে? ডান, আমার ক্লাসে পড়াশোনা শেষ, রাইট? আচ্ছা, আমরা পরের স্লাইডে যেতে পারি। দেখেন পরেরটা হচ্ছে রোল ইন স্ট্র্যাটেজি। যেহেতু আমার এই চ্যাপ্টারটা ইনফরমেশন এবং অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি রিলেটেড, যখন আপনি ইথিক্সের কথা চিন্তা করবেন আপনার স্ট্র্যাটেজিকে কানেক্ট করতে হবে। এখানে আমরা স্ট্র্যাটেজির রোলটা দেখি। রোলটা কি? আচ্ছা বলেন তো স্ট্র্যাটেজি কি? short-term decision Yes. because plan. ওয়ে অফ অ্যাচিভিং গোল। আপনি একটা ভিশন আছে, আপনার একটা গোল আছে, সেই গোলটাকে আপনি এই ওয়েতে নেবেন নাকি এই ওয়েতে নিলে আপনার সহজ হবে, সেটা কার উপর ডিপেন্ড করছে? আপনার উপরে। আপনি সেই অনুযায়ী স্ট্র্যাটেজি মেক করবেন। তাহলে স্ট্র্যাটেজি কি? ওয়ে অফ অ্যাচিভিং গোল। এবার দেখেন স্ট্র্যাটেজির রোলটা কি। প্রথম রোলটা হচ্ছে মার্কেট ট্রেন্ডস। আপনি স্ট্র্যাটেজির মাধ্যমে কি করছেন? মার্কেট ট্রেন্ডের সাথে আপনার কোম্পানিকে, আপনার অর্গানাইজেশনকে ট্রেন্ডে রাখছেন। সেকেন্ড ওয়ান দেখেন মেক ডিসিশন। অবশ্যই আপনি যখন ডিসিশন মেক করবেন তখন আপনার স্ট্র্যাটেজি আপনাকে হেল্প করবে। কে হেল্প করবে? স্ট্র্যাটেজি। থার্ড ওয়ান দেখেন স্ট্রিমলাইন অপারেশনস। আপনি আপনার অর্গানাইজেশনের অপারেশনগুলো চালাবেন। এখন কোন ওয়েতে চালাবেন? কোন ওয়েতে চালালে আপনার হচ্ছে কস্ট কম হবে কিন্তু প্রফিট বেশি হবে, কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা পাবো। আমাকে দেখতে হবে কি শুধু কস্ট কমালে হবে না, কস্ট কমিয়ে আমার কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসতে হবে। তখন আমাকে কে হেল্প করবে? স্ট্র্যাটেজি। ধরেন এখন মার্কেটের অবস্থা ভালো, ইনফ্লেশন চলছে, তখন আপনি যদি এই ইনফ্লেশনের মধ্যে আবার কাস্টমারকে সেই অনেক দামি প্রোডাক্ট আপনি প্রোভাইড করেন, এমনিতেই তো ইনফ্লেশন, তাদের জীবনযাত্রার মান ধরেন খুবই হজবরল অবস্থা, তখন আপনার এত দামি প্রোডাক্ট কে কিনবে? এমনিতে ইনফ্লেশনের সময় মার্কেট ডিমান্ড কমে যায়। একে তো ডিমান্ড কম, আপনি তার মধ্যে আবার একদম হাই রেঞ্জের প্রোডাক্ট দিচ্ছেন, হবে? হবে না। এটা আপনাকে বুঝতে হবে। একটা एग्जांपल দেখেন, ইউজ অফ আইএস, দ্যাট মিন্স ইনফরমেশন সিস্টেম ইন অ্যামাজনস সাপ্লাই চেইন টু অপটিমাইজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। অ্যামাজন এত বড় একটা প্ল্যাটফর্ম, তারাও কিন্তু ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে কি করছে? তাদের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেটা কিন্তু তারা করছে। এখন আপনারা দেখেন যদি ইনফরমেশন সিস্টেম না থাকতো এই অ্যামাজন কি করতো? তাদের পক্ষে কি সম্ভব পুরো বিশ্বে তাদের কর্মী ছড়িয়ে দিয়ে একদম হ্যান্ড ইন হ্যান্ড ডাটা আদান প্রদান করা? নো, ইনফরমেশন সিস্টেমের মাধ্যমেই তারা এটা পারছে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আপনারা হচ্ছে নোট করে রাখবেন, হ্যাঁ, স্টার মার্ক করে রাখবেন। দেখেন টিপিক্যাল কনসিডারেশন অফ ইনফরমেশন সিস্টেম। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আপনারা যাই করেন না কেন, ইথিক্স লাগবে। আজকে আপনি এখানে বসা, কালকে আপনি এক্সাম দিবেন। এখন এক্সামে যদি আপনি চিরকুট নিয়ে আসেন, সেটা কি ইথিক্স? নো, সেটা ইথিক্স না। তার মানে আপনাকে বুঝতে হবে আপনি ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করতে গেলে আপনার ইথিক্স লাগবে। ধরেন আপনি ফেসবুক ইউজ করেন, এখন আপনার ফেসবুকটা হঠাৎ করে হ্যাক হয়ে গেল। যে হ্যাক করলো সে কি করলো? আপনার সকল ডাটা চুরি করে নিয়ে গেল এবং আপনি কোনোভাবেই সেই ফেসবুকে লগ ইন করতে পারছেন না। তখন আপনার যে ক্ষতিটা হবে সেটা কি কোনোভাবে আপনি অন্য কিছুর সাথে তুলনা করতে পারবেন? নো। প্রথমত আপনার মেন্টালি একটা ট্রমা হচ্ছে, সেকেন্ড কি হচ্ছে? আপনার আর্থিক ক্ষতি হচ্ছে, আপনার সামাজিক ক্ষতি হচ্ছে, আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু ইথিক্স আছে না। এখন দেখেন ইথিক্সের কয়েকটা বিষয় আছে, ঠিক আছে? প্রথম বিষয় হচ্ছে প্রাইভেসি। আমরা যেহেতু ইনফরমেশন সিস্টেমের ইথিক্স গুলো করছি, এখানে আমার চারটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টা কি? প্রাইভেসি। প্রাইভেসি মিন্স প্রোটেক্টিং ইউজার ডাটা এন্ড এনশিওরিং কনফিডেন্সিয়ালিটি। প্রাইভেসি মিন্স কি বলুন তো? প্রাইভেসি মিন্স প্রোটেক্টিং ইউজার ডাটা এন্ড এনশিওরিং কনফিডেন্সিয়ালিটি। দেখেন আপনার যদি কনফিডেন্সিয়ালিটি না থাকে আপনি কখনো ডাটা দিবেন? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কারো এক্সপেরিয়েন্স
যখন আপনারা কোনো ওয়েবসাইট ইউজ করেন, বিশেষ করে গুগল এবং একটা ওয়েবসাইট ইউজ করেন, কুকিজ আসে না, পপ আপ মেনু থেকে একটা কুকিজ চলে আসে না, ওখানে কিন্তু লেখা থাকে যে আপনার ডাটাগুলো আমরা নিচ্ছি বা আমরা এটা ব্যবহার করছি শুধুমাত্র কিসের জন্য বলেন তো? আপনাকে একদম স্পেসিফিক করে দেয় আপনার গুগলের ডাটাটা ইউজ করা হচ্ছে এই বিষয়ের জন্য, ঠিক আছে? আপনার স্টোরেজ আমরা ইউজ করি, কিন্তু কোন কোন বিষয়ের জন্য সেটা কিন্তু উল্লেখ করে দেয়। সো আপনার যদি ভালো না লাগে আপনি ডিক্লাইন করে দিতে পারেন, ভালো লাগলে অ্যাকসেপ্ট করতে পারেন। সো তারা কিন্তু প্রাইভেসিটা দেখছে। সেকেন্ড ওয়ান দেখেন অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি বলতে কি বুঝি? ধরেন আপনার একটা ডাটা, সেই ডাটাটা রিলায়েবল কিনা আপনি কিভাবে বুঝবেন? সেটা কি সত্যি নাকি কোনো মিথ্যা ইনফরমেশন, কোনো ভুয়া ইনফরমেশন, আপনি কিভাবে বুঝবেন? আমার ইনফরমেশন সিস্টেম অবশ্যই অ্যাকিউরেট থাকতে হবে, এনশিওরিং দ্য রিলায়েবিলিটি এন্ড কারেক্টনেস অফ ইনফরমেশন। আপনাকে যে ইনফরমেশনটা দেওয়া হবে সেটা অবশ্যই কারেক্ট হতে হবে। ধরেন আপনাকে একটা প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে দেওয়া হলো অ্যামাজনে গেলে কিন্তু আপনি ডিটেইলস দেখতে পাবেন, একদম প্রোডাক্ট ইভেন তাদের কি দিয়ে তৈরি হচ্ছে, ইনগ্রেডিয়েন্টস কি, দাম কি, কোথায়, মানে ওদের পুরো প্রসেসটাই দেওয়া থাকে। এখন সেখানে যদি তারা ডেলিভারি সিস্টেমের ইনফরমেশনটা রং দেয়, ধরেন ডেলিভারি সিস্টেমের ইনফরমেশনটা রং দিন, সো আপনি কি প্রোডাক্টটা পাবেন? পাবেন না। দ্যাট মিন্স সেটা কিন্তু রিলায়েবল না। তার জন্য তারা কি করে? অ্যাকিউরেসি নিশ্চিত করে যে তাদের যে ইনফরমেশনটা প্রোভাইড করছে সেটা অবশ্যই কি অ্যাকিউরেট। বুঝতে পেরেছেন? থার্ড ওয়ান দেখেন প্রপার্টি। প্রপার্টি কোনগুলো? ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ধরেন এই প্রপার্টি আমরা ধরতে পারি, তাহলে এটা কি আমার ইনফরমেশন সিস্টেমে যাবে? নো, ইনফরমেশন সিস্টেমে সেটাই যাবে যেটা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, তাই না? স্পর্শ করতে পারি না, কিন্তু দেখতে পারি, তাই না? ডাটা কি আমরা ধরতে পারি না, সেটা আমরা দেখতে পারি। তো এই প্রপার্টি বলতে এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেমন কি হতে পারে? প্যাটেন্ট, কপিরাইট, এগুলো। একটা কপিরাইট কি বলেন তো? ধরেন আপনি একটা বই লিখেছেন, এই যে আমরা বিভিন্ন রাইটারের বই পড়ি না, এই বইগুলো যে আমাদের ব্যবহার করার যে অনুমতি দিচ্ছে, ডাউনলোড করার অনুমতি দিচ্ছে, দ্যাট মিন্স সে আমাদেরকে অনুমতি দিচ্ছে বিধায় আমরা ইউজ করতে পারছি। সে যদি অনুমতি না দিত আমরা পারতাম না। তার একটা লাইসেন্সিং করা থাকে যে এত বছরের জন্য এটার ফুল মালিকানা তার, এবং যখন এটা অন্য কোনো পার্টি ইউজ করতে চায় তখন তাকে তার বিনিময়ে একটা কমিশন দিতে পারে। বুঝতে পেরেছেন? এরপর দেখেন অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি কি? ধরেন আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম, এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, কিন্তু এমন একটা উপায়ে দিলাম সেটা আপনারা ডাউনলোড করতে পারছেন না। এবার বলেন এই অ্যাক্সেসিবিলিটি কি নিশ্চিত হলো? আমাকে এমন একটা থ্রুতে আপনাদেরকে এই স্লাইডটা প্রোভাইড করতে হবে যাতে আপনারা সহজেই সেটা ডাউনলোড করে করতে পারেন। দ্যাট মিন্স অ্যাক্সেসিবিলিটি। দেখেন এনশিওরিং ইনফরমেশন ইজ অ্যাক্সেসিবল টু অথরাইজড ইউজার। আপনারা আমার অথরাইজড ইউজার, বাইরের কেউ আমার অথরাইজড ইউজার না। সো আমি যদি আপনাদেরকে পারমিশন দিয়ে দিই এটা ইউজ করার, দ্যাট মিন্স আপনারা অথরাইজড ইউজার, আমি আপনাদেরকে পারমিশন দিচ্ছি, ডাটাকে অ্যাক্সেসিবল করে দিচ্ছি, রাইট? এবার লাস্ট ওয়ান দেখেন এক্সাম্পল দিয়ে বোঝানো। ফেসবুক ডাটা প্রাইভেসি ইস্যুস, ফেসবুক ডাটা প্রাইভেসি ইস্যুস এন্ড देयर ইমপ্লিকেশন। দেখেন ফেসবুক কি করে? তাদের ডাটা প্রাইভেসি বিভিন্ন ইস্যু কিন্তু আপনাদের সামনে নিয়ে আসে, শুধু সামনে নিয়ে আসে না, সেখানে আপনারা কিন্তু মত দিতে পারেন, বলে আপনার অপিনিয়ন দেওয়ার জন্য। ধরেন আপনি একটা ফেসবুক আইডি রিপোর্ট করবেন, সেই আইডি থেকে ধরেন আপনাকে খুব ডিস্টার্ব করছে বা বিভিন্ন ধরনের আপনাকে হ্যারাসমেন্ট করছে, তখন আপনি কি করেন? ফেসবুকে গিয়ে রিপোর্ট করেন। তো রিপোর্ট করার সময় সে কি শুধুমাত্র রিপোর্টের ডাটাগুলো প্রোভাইডই করে নাকি আপনার অপিনিয়নটা নিচ্ছে? অবভিয়াসলি আপনার অপিনিয়নটা নিচ্ছে। কেন আপনি রিপোর্ট করছেন, আপনার সেই হ্যারাসমেন্টটা কিভাবে করেছে। এরপরে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যদি সেটার মাত্রা অনেক বেশি হয় আপনি সেখানে প্রমাণও শো করতে পারবেন। আপনারা কখনো এটা ফেস করেছেন কিনা আমি জানি না, তবে আমার নিজেরও এটা ফেস করার একবার সুযোগ হয়েছিল। বলবো এটাকে ভালো সুযোগ নাকি খারাপ সুযোগ আমি জানি না, তবে আমার সাথে একবার এই ঘটনা ঘটেছিল ফেসবুকে। তখন ধরেন আমার ফার্স্টের দিকে একদম ফেসবুক ইউজ করি, তখন এত কিছু বুঝি না। তো একটা পক্ষ থেকে আমি হ্যারাসমেন্টের শিকার হই এবং একসময় আমি আইনি রিপোর্ট করতে গিয়ে দেখি যে ওখানে তথ্য প্রমাণ দেওয়া যায়। সো আমি আমার মেসেঞ্জারের কিছু স্ক্রিনশট কিভাবে হচ্ছে আমাকে ভয় দেখিয়েছে সেটা আমি ওখানে প্রোভাইড করি। প্রোভাইড করার পরে উইদিন 24 আওয়ার্স ওই আইডি ভ্যানিশ, বিকজ তারা ওটা মিলিয়ে দেখেছে যে আমি যেই তাদেরকে যে প্রুফগুলো দিয়েছি সেগুলো কি কারেক্ট নাকি ইনকারেক্ট, সেটা কি আসলে কোনো অ্যাপস দিয়ে বানানো নাকি সেটা আসলেই কারেক্ট, সেটা তাদের সিস্টেম দিয়ে তারা প্রুফ করেছে। করার পরেই তারা কিন্তু এই ডিসিশন
দ্যাট মিন্স তারা কিন্তু এই যে প্রাইভেসি, আমাদের প্রাইভেসি সেটা কিন্তু আমাদের এনশিওর করছে। এর জন্যই ফেসবুকের এত ইউজার, দেখেন এত প্রবলেম হওয়ার পরেও কিন্তু এত ইউজার, ইউটিউবের এত ইউজার, জিমেইলের এত ইউজার। কেন? তারা এই প্রাইভেসিটা মেনটেন করে, তারা ইথিক্স মেনটেন করে। বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন, কোনো একটা পয়েন্ট বুঝেন না, এখনই কোয়েশ্চেন করেন, কোনো সমস্যা নেই। কারো কোনো কোয়েশ্চেন নেই? এত ভালো বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে এসে দেখেন। আজকে আপনাদের একটু মানে পড়িয়ে শেষ করে দেবো, বেশি পড়াবো না, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ব্যালেন্সিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ উইথ ইথিক্যাল প্র্যাকটিসেস। দেখেন, একদিকে আপনার ইথিক্যাল প্র্যাকটিস, অন্যদিকে কি? অন্যদিকে কি? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আপনাদের কারো ধারণা আছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি? বলেন তো, আপনারা তো ব্যবসায়ী স্টুডেন্ট, এটা তো জানার কথা। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমার যে কম্পিটিটরস আছে ওদের থেকে কোনো না কোনো একটা ক্ষেত্রে আমার অ্যাডভান্টেজ। আচ্ছা রাইট, দেখেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে, ধরেন আপনি একটা নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসেন, গবেষণা করে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসেন। এখন এই নতুন প্রোডাক্টটা আনার পরে আপনার মার্কেটে কি আপনার কোনো কম্পিটিটর আছে? নেই, কারণ আপনি একদম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন। এখন যেই নতুন প্রোডাক্টটা আপনি নিয়ে আসছেন, অবশ্যই সেই প্রোডাক্টের কস্ট আপনি হিসাব করেছেন, বেনিফিট হিসাব করেছেন। সো কস্ট আর বেনিফিট হিসাব করে দেখেছেন আপনার এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনেক বেশি। আপনি এখানে সবার থেকে এগিয়ে থাকবেন। আপনার প্রোডাক্টটা লঞ্চ হওয়ার পরে আপনি অন্যদের চাইতে বেশি এগিয়ে থাকবেন। সেখানে আপনার কি কি নিশ্চিত হবে? এফিশিয়েন্সি, ইনোভেশন এন্ড এনহ্যান্সিং কাস্টমার স্যাটিসফ্যাকশন। কখন আপনি বলতে পারবেন যে এটা আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে? ধরেন আপনি মার্কেটটা নতুন নিয়ে আসছেন বাজারে। এখন নতুন নিয়ে আসার পরে আপনি কিভাবে বুঝবেন এটা আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে? দেখেন, প্রথমত এফিশিয়েন্সি। এফিশিয়েন্সি কি? অটোমেটিক বিজনেস প্রসেস টু রিডিউস কস্ট এন্ড ইনক্রিজ স্পিড। এখন অটোমেশন টেকনোলজি হয়ে যাওয়ার কারণে কি হয়েছে বলেন তো? আমরা অনেক বেশি এফিশিয়েন্ট, আমরা অল্প খরচে অল্প সময়ে অনেক ভালো একটা প্রোডাক্ট উৎপাদন করতে পারছি। আমাদের কিন্তু উৎপাদনের স্পিড বেড়ে গেছে। তার মানে কি? আমার এফিশিয়েন্সি নিশ্চিত। এবার দেখেন ইনোভেশন। ওই যে বললাম, আপনারা ডাটাকে প্রসেসিং করে একটা ইনোভেটিভ একটা কিছু নিয়ে আসবেন। দেখেন, ইউজিং ডাটা অ্যানালাইটিক্স এন্ড এআই টু ডেভেলপ নিউ প্রোডাক্ট। আপনারা নতুন একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবেন। এটা কি বলে? ইনোভেশন বলে না? একদম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, দ্যাট মিন্স ইনোভেশন। এখন সেই ইনোভেশনটা আপনারা কিভাবে করলেন? ডাটা ইউজ করে, এআই ইউজ করে, বিভিন্ন ধরনের টুলস ইউজ করে, তাই না? এখন কিন্তু এআই অনেক টেকনোলজি। আপনারা দেখেন এই যে অ্যাডোবি ফটোশপ ইউজ করে, এআই ইউজ করে, ক্যানভা ইউজ করে মানুষ কত সুন্দর সুন্দর ডিজাইন করছে, নতুন নতুন ডিজাইন নিয়ে আসছে। আপনারা দেখবেন যে এআই দিয়ে এত সুন্দর ডিজাইন করা যায় যেটা আমরা নর্মালি কিন্তু আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল দিয়ে পারি না, তাই না? এবার দেখেন কাস্টমার স্যাটিসফ্যাকশন। ইমপ্লিমেন্টিং সিআরএম সিস্টেম টু বেটার আন্ডারস্ট্যান্ড এন্ড সার্ভ কাস্টমার নিডস। সিআরএম কি? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টটা তখনই ভালোভাবে করতে পারি যখন আমরা ইনফরমেশন সিস্টেম ইউজ করি। ধরেন আপনারা আমার কাস্টমার, এখন আমি ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে আপনাদের থেকে সকল ডাটা নিয়ে রাখলাম। আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনি হচ্ছে কি জব করেন, আপনি মাসে কত টাকা ইনকাম করেন, আপনি আমার স্টোরে কয়দিন আসেন, ঠিক আছে? আমি সব কিছু স্টোর করে রাখলাম। যখন একটা নতুন প্রোডাক্ট আমি আমার মার্কেটে লঞ্চ করলাম, তখন আমি কি করলাম? দেখবেন কি যে আপনাদের ফোনে ছোট ছোট মেসেজ যায়, এসএমএস চেক করলে দেখবেন ছোট ছোট মেসেজ আসে। সেই মেসেজে লেখা থাকবে, আপনি যেখান থেকে বাজার করেন, কোনো কিছু একটা নতুন আসলো চলে যাবে, স্যার এটা আপনার জন্য, তাই না? এটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কাস্টমারের সাথে রিলেশন বাড়ানো, তাদের ডাটাগুলো আমরা রাখছি। রাখার পরে আমি কি করছি? দেখবেন মাঝে মাঝে স্বপ্ন, আপনাদেরকে যদি আপনারা স্বপ্ন থেকে কি বলে প্রোডাক্ট বাই করেন, তখন দেখবেন আপনার নাম্বারটা কিন্তু ওরা রেখে দেয়। ওই নাম্বারটা রেখে দেওয়ার কারণ কি? এরপর থেকে আপনি দেখবেন আপনার নাম্বারে এসএমএস যাচ্ছে, চাল এত টাকা, ডাল এত টাকা, সবজি এত টাকা, হ্যাঁ, তারপর লেখা থাকবে স্যার এটা হচ্ছে আপনার জন্য। দেখবেন মাঝে মাঝে ফোনের মধ্যে মানে মেসেজ আসে, এয়ারটেল, জিপি, রবি, যাই বলে সব জায়গা থেকে, স্যার অফারটি শুধুমাত্র আপনার জন্য, শনিবার এবং রবিবারের জন্য, হ্যাঁ, এরকম টাইপের মার্কেটিং থাকে। এখন আপনি বলেন ওই অফারটা কি শুধু আপনাকেই দেয়? নো, তার যত কাস্টমার আছে সবাইকে কিন্তু দিচ্ছে, বাট আপনি বুঝতেছেন কি আপনাকে অনার করতেছে। এই অনারটা দিয়েই তারা কিন্তু তাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন নিচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি, এটা ক্লিয়ার? এবার দেখেন এটার সাথে আমরা কিভাবে ইথিক্সটাকে ম্যাচ
organization must ensure their actions are ethical. যখন আপনি নিশ্চিত করবেন আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছেন, আপনাকে সাথে সাথে এটাও নিশ্চিত করতে হবে সেখানে এথিক্স আছে, আপনার অ্যাকশনগুলো কি এথিক্যাল। আপনি ধরেন কাস্টমারের ডাটা নিলেন, কিন্তু ডাটা নিয়ে সেই ডাটাটাকে লিক করে দিলেন। আপনি ধরেন সবার সেল নাম্বার নিচ্ছেন, সেল নাম্বার নিয়ে যাওয়ার পরে আপনি যদি সেই সেল নাম্বারটা একদম পাবলিক করে দেন, সেটা কি প্রাইভেসি মেইনটেইন হলো? সেটা কি এথিক্স হলো? আপনি কিন্তু বেনিফিট ঠিকই পাচ্ছেন, কিন্তু যে আপনার কাস্টমার সে কি বেনিফিট পাচ্ছে? নো, তার নাম্বারটা তার ইনফরমেশনটা পাবলিক হয়ে যাচ্ছে। সো এটা এথিক্স না। এথিক্স কোনটা? আপনি এটাকে প্রাইভেসি মেইনটেইন করছেন, দ্যাট মিন্স এথিক্স। এবার দেখেন কিভাবে তারা ব্যালেন্স করেছে। লিগ্যাল কমপ্লেইন্স, অবশ্যই আপনি যেই কাজটা করবেন সেটা ল দ্বারা স্বীকৃত হতে হবে। এরপরে হচ্ছে আপনারা দেখেন রেগুলেশনস রিলেটেড টু ডাটা প্রোটেকশন, কনজিউমার রাইটস এন্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আপনি যে কাজটা করছেন সেটা অবশ্যই লিগ্যাল হতে হবে। ডাটা রাইটস যেটা, কনজিউমার রাইটস যেটা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা, সেটা অবশ্যই এনশিওর করতে হবে, অবশ্যই সেটা এনশিওর করতে হবে। এরপর দেখেন মোরাল রেসপন্সিবিলিটি, অ্যাক্টিং উইথ ইন্টিগ্রিটি এন্ড ফেয়ারনেস ইন অল বিজনেস প্র্যাকটিস। আপনি যত ধরনের বিজনেস প্র্যাকটিস করছেন সেখানে অবশ্যই মোরালিটি থাকতে হবে। এসি কি চলছে? আচ্ছা, দেখেন সেখানে কি থাকতে হবে? মোরালিটি থাকতে হবে। এবার দেখেন ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিটা কি? বি ওপেন অ্যাবাউট বিজনেস প্র্যাকটিস। আপনি কি বিজনেস প্র্যাকটিস করছেন সেটা অবশ্যই ওপেন এবং ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি সেটা লুকিয়ে রাখতে পারবেন না, ঠিক আছে? আপনার ট্রাস্ট বিল্ড করতে হবে। আপনি যে কাস্টমারকে যে প্রোডাক্টটা দিচ্ছেন, ধরেন আপনি ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে তাদের ইনফরমেশন দিচ্ছেন, অবশ্যই সেখানে ট্রান্সপারেন্সি থাকতে হবে। কিরকম ট্রান্সপারেন্সি থাকতে হবে? বসেন। ধরেন আপনি একটা ইনফরমেশন দিচ্ছেন, সেই ইনফরমেশনটা কতটুকু লিগ্যাল সেটা তাদেরকে জানাতে হবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, তাহলে অবশ্যই সেটা বিএসটিআই এর অনুমোদন আছে কিনা সেটা আপনি ওখানে উল্লেখ করে দিবেন। বিএসটিআই এর অনুমোদন যে আছে তার একটা স্ক্যানার দিয়ে দিবেন, তারা যাতে স্ক্যান করে দেখতে পারে এই প্রোডাক্টের ফুল ইনফরমেশন। তার মানে আপনি ট্রান্সপারেন্সি মেইনটেইন করছেন। এখন ধরেন আপনি কি এমন কোনো প্রোডাক্ট কিনবেন যে যেখানে ট্রান্সপারেন্সি নেই? আপনি ধরেন জানলেন না এটা কত সালে উৎপাদন হয়েছে, কত সালে এটার মেয়াদ শেষ হবে, এটার মধ্যে কি কোনো অ্যালকোহল আছে কিনা, এটার মধ্যে এমন কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা আপনার অ্যালার্জি বাড়াতে পারে, কিংবা হচ্ছে ধরেন আপনার প্রেসার বাড়াতে পারে, বা সুগার আছে কিনা, আপনার ডায়াবেটিস বাড়াতে পারে কিনা। এই সমস্ত জিনিস যদি তারা প্রোভাইড করে তখনই কিন্তু আপনি ওই প্রোডাক্টটা কিনবেন, তাই না? ধরেন আপনি হচ্ছে একটা পিডিএফ কিনবেন, একটা বইয়ের পিডিএফ কিনবেন, এখন সেখানে ট্রান্সপারেন্ট হতে হবে। ওই বইয়ের পিডিএফ কিনতে গেলে আপনার কত টাকা লাগবে, আপনি কত মিনিটের মধ্যে পিডিএফটা পাচ্ছেন, কোন জিমেইলের মাধ্যমে আপনি পিডিএফটা পাচ্ছেন, এটা আপনি কত দিন ব্যবহার করার অনুমতি পাচ্ছেন, সকল কিছু ট্রান্সপারেন্সি আপনাকে দিতে হবে। তার মানে আপনারা এটুকু বুঝেছেন। এখন দেখেন আপনারা এটাকে ব্যালেন্স কিভাবে করছেন। একটা উদাহরণ দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, গুগল এখন কি করে বলুন তো? গুগল কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। এই যে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট করি, প্রবলেম জানাই বা যাই করি না কেন, এখন দেখবেন ফেসবুকে যদি আপনি কোনো ছোট একটা বেবির ছবি দেন এবং সেই বেবিটাকে যদি প্রপারলি কাপড় মানে পরানো না থাকে, এই ছবিটার জন্য কিন্তু আপনার ফেসবুক রিপোর্ট হয়ে যায় এবং আপনি ফেসবুকে আর কোনো অ্যাকশন করতে পারবেন না। ধরেন 15 দিনের জন্য বা 30 দিনের জন্য আপনার হচ্ছে সব ধরনের অ্যাকশন থেকে আপনাকে রিলিজ দিয়ে দিবে। ধরেন আপনি কোনো একটা কমেন্ট করলেন, যেই কমেন্টটা তাদের স্ট্যান্ডার্ডের সাথে মিলল না, ধরেন আপনি বুঝেই করেন নাই, না বুঝেই করেছেন, কিন্তু আপনার ওটাকে কিন্তু তারা স্ট্যান্ডার্ডের বাইরে ধরবে। ধরার পরে কি হবে? আপনার আইডিটাকে আপাতত লক করে দেবে। এখন আইডি লক করে যে দিল, সেটা সে যদি একটা হিউম্যান বিং হইতো তাহলে আপনি তার সাথে কথা বলতে পারতেন, তাই না? কথা বলে আপনি বুঝাতে পারতেন যে স্যার অর ম্যাম, আমি যে কমেন্টটা করেছি, কমেন্টটা হচ্ছে এভাবে ছিল না এভাবে ছিল, কিন্তু আমার বলাতে একটু বাচনভঙ্গিতে একটু ভুল ছিল, সো আমি এটা কাউকে অ্যাটাক করার জন্য বলিনি, হয়ে যেত। কিন্তু দেখেন তারা কিন্তু এআই টেকনোলজি ব্যবহার করছে। আপনি রিপোর্ট করবেন, রিপোর্ট করার পর আপনি আপনার কারণ বিশ্লেষণ করবেন, করার পরে সেই কারণটা তারা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দেবে। সো সেখানে যদি তারা অ্যানালাইসিস করে দেখে যে না আপনি আসলে স্ট্যান্ডার্ডের বাইরে যাচ্ছেন, তাহলে তারা অ্যাকশন নিবে, তারা কিন্তু অ্যাকশন নিবে। দেখেন এখানে গুগল এস্টাবলিশড অ্যান এআই এথিক্স বোর্ড টু ওভারসি দ্য ডেভেলপমেন্ট এন্ড ডিপ্লয়মেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কি করছে?
অ্যাডভান্টেজের সাথে ইথিক্সটাকে কিভাবে ব্যালেন্স করবেন দেখেন এখানে কি বলেছে ছবিটা খেয়াল করেন এটা হচ্ছে একটা বিজনেস ইথিক্স ট্রাস্ট রিলায়েবিলিটি প্রিন্সিপাল বিহেভিয়ার রিলেশনশিপ চয়েস মোরালিটি এগুলো মিলেই কিন্তু বিজনেস ইথিক্স এগুলো মিলেই কি আপনারা বলতেই পারেন বিজনেস ইথিক্স ইজ আ কম্বিনেশন অফ ট্রাস্ট রিলায়েবিলিটি প্রিন্সিপাল বিহেভিয়ার রিলেশনশিপ মোরালিটি দেখেন কত সহজে হয়ে যাচ্ছে আপনাদের সংজ্ঞা মুখস্থ করতে হচ্ছে না আপনারা যত বেশি ইলাবোরেটলি দেখাতে পারবেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাতে পারবেন আপনাদের খাতার মার্কস তত বেড়ে যাবে আপনাদের বুদ্ধি খুলে যাবে ঠিক আছে আমাদের খাতায় গাদা গাদা লেখার প্রয়োজন নেই আপনারা একটু বুদ্ধি করে লেখেন এমনি মার্কস পাবেন দেখেন এটাকে কিভাবে আপনারা মিলাবেন ব্যালেন্সটা কিভাবে করবেন দেখেন একদিকে হচ্ছে কি এথিক্স একদিকে হচ্ছে এথিক্স এটার সাথে আপনি ব্যালেন্স করছেন কাকে ট্রাস্ট এটার সাথে আপনি ব্যালেন্স করবেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিভাবে ব্যালেন্স করবেন দেখেন আপনি যদি আপনার ইথিক্স মেইনটেইন করেন তাহলে কি হবে ট্রাস্ট বিল্ড হবে কি হবে ট্রাস্ট বিল্ড করতে পারবেন আপনার কাস্টমারের থেকে আপনি ট্রাস্ট পাবেন ইথিক্যাল প্র্যাকটিসেস বিল্ড ট্রাস্ট উইথ স্টেকহোল্ডার কারা যতগুলো পক্ষ আপনার জড়িত সবাই স্টেকহোল্ডার দেখেন স্টেকহোল্ডার আর স্টক হোল্ডার দুটো কিন্তু আলাদা জিনিস স্টক হোল্ডার কারা যারা আপনার কোম্পানির শেয়ার হোল্ডার তারা হচ্ছে কি স্টক হোল্ডার আর স্টেক হোল্ডার কারা ধরেন এখানে আমি এখন চিন্তা করি আমার দিকে আমি চিন্তা করি এখানে স্টেক হোল্ডার কারা এখানে স্টেক হোল্ডার আপনারা আমরা এখানে যারা আছে প্রত্যেকটা পক্ষ ইউজিসি সবাই মানে এখানে যতগুলো পক্ষ জড়িত যারা এটার মাধ্যমে বেনিফিটেড হবে অথবা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে তারা সবাই স্টেক হোল্ডার বুঝতে পেরেছেন তাহলে আপনি যখন স্টেক হোল্ডারদের একটা ট্রাস্ট বিল্ড করতে পারবেন তখন কি আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হবে কি হবে না বলেন যখন আপনি কাস্টমার থেকে ইথিক্সের মাধ্যমে আপনি ট্রাস্ট পাচ্ছেন দেখেন আপনি ইথিক্স মেইনটেইন করছেন বিধায় আপনি ট্রাস্টটা পাচ্ছেন ট্রাস্ট পাওয়ার ফলে কি হচ্ছে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেড়ে যাচ্ছে দেখেন রিলেশনশিপে কি রকম ইথিক্সের মাধ্যমে আপনি কি করছেন ট্রাস্ট পাচ্ছেন এই ট্রাস্টের মাধ্যমে আপনার অ্যাডভান্টেজ কি হচ্ছে বেড়ে যাচ্ছে আপ হচ্ছে দ্যাট মিন্স আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন সেকেন্ড ওয়ান দেখেন সাস্টেইনেবিলিটি লং টার্ম সাকসেস রিলাইজ অন ইথিক্যাল ডিসিশন মেকিং বলেন তো এই যে বড় বড় যে কোম্পানিগুলো সেগুলো কেন বছরের পর বছর যুগের পর যুগ টিকে থাকে বিকজ অফ ইথিক্স তারা তাদের ব্যবসায়ের ক্ষেত্রে ইথিক্স ধরে রাখতে পারে বিধায় ট্রাস্ট তৈরি হয় ট্রাস্ট তৈরি হলে কি হয় একটা রেপুটেশন আসে রেপুটেশন আস্তে আস্তে বাড়ার ফলে সাস্টেইনেবিলিটি বাড়ে সাস্টেইনেবিলিটি আপনি মার্কেটে টিকে থাকছেন মার্কেট থেকে আপনি ভ্যানিশ হয়ে যাচ্ছেন না দেখেন বিভিন্ন এই যে স্কয়ার বলেন বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বলেন স্কয়ারে দেখেন কতগুলো এখন ফুড অ্যান্ড বেভারেজ তাদের মেডিকেল দেন হচ্ছে আপনার কি বলে বিভিন্ন ধরনের মানে চারদিকে তাদের প্রোডাক্ট কি নাই তাদের ঠিক আছে এরকম যে বড় বড় কোম্পানিগুলো সেগুলো কেন বছরের পর বছর যুগের পর যুগ একইভাবে টিকে আছে বিকজ অফ ট্রাস্ট বিকজ অফ বিজনেস ইথিক্স তার মানে কি আপনি সাস্টেইনেবিলিটি পাওয়ার জন্য কি করতে হবে আপনার ইথিক্স মেইনটেইন করতে হবে ইথিক্স মেইনটেইন করে আপনি সাস্টেইনেবিলিটি পাচ্ছেন এবং এটার কারণে কি হচ্ছে আপনার অ্যাডভান্টেজ বেড়ে যাচ্ছে কানেকশনগুলো দেখছেন এভাবে করে কানেকশনটা আপনারা দেখাবেন এভাবে করে আপনারা কানেকশনগুলো দেখাবেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে ধরেন আপনি এখানে দেখালেন ট্রাস্ট এখানে ধরেন ট্রাস্ট আমি আপনাদেরকে কোশ্চেন করলাম যে কিভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনার ইথিক্স কিভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অর্জন করতে সহায়তা করে তখন আপনি এভাবে দেখাবেন যে ইথিক্সের মাধ্যমে কি হয় ট্রাস্ট আসে ট্রাস্ট যদি বেড়ে যায় তাহলে কি হয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেড়ে যায় উপরের দিকে যায় এবং আপনি যদি এখানে ইথিক্স কম করেন ট্রাস্ট কমে যাবে ট্রাস্ট কমে গেলে অ্যাডভান্টেজ কমে যাবে বুঝাতে পেরেছি এভাবে যদি আপনারা এই তিনটাকে এক্সপ্লেইন করেন দেখেন ইনোভেশন কি বলেছে রেসপন্সিবল ইনোভেশন ইজ ড্রাইভেন বাই ইথিক্যাল কনসিডারেশন আপনি যদি সবার ডাটাকে ঠিকভাবে প্রসেসিং করতে পারেন কনফিডেন্সিয়ালিটি ধরে রাখতে পারেন তাহলে আপনি রেসপন্স পাবেন ধরেন আপনি 10 জন কাস্টমারের থেকে রেসপন্স নিচ্ছেন তারা রেসপন্ডেন্ট তাদের অপিনিয়ন নিচ্ছেন এখন আপনি সেই অপিনিয়ন নেওয়ার পরে ডাটাগুলোকে প্রাইভেসি মেইনটেইন করে আপনি কি করলেন
যে আমাদের রেস্টুরেন্টে কোন বিষয়টা আপনার খারাপ লাগে, আমাদের রেস্টুরেন্টের কোন বিষয়টা যদি একটু ভালো করি তাহলে আপনাদের ভালো হবে, সেটা আপনার অপিনিয়ন দেন। ধরেন 10 জন আপনাদেরকে অপিনিয়ন দিল যে স্যার বা ম্যাম এই প্রোডাক্টটা বা এই খাবারটা আরেকটু উন্নতি করলে ভালো হয়, কিংবা আপনাদের এখানে যে স্টাফ যারা আছেন তাদের যদি বিহেভিয়ার আরেকটু পরিবর্তন করা যায় তাহলে হয়তো আরেকটু ভালো হবে। কেউ একজন বলল যে আপনারা যদি এখানে মেম্বারশিপ কার্ড করতে পারেন, মেম্বারশিপ কার্ডের মাধ্যমে যদি আপনারা কিছু কমিশন দিতে পারেন সেটা কাস্টমারকে বেশি অ্যাট্রাক্ট করবে। কেউ একজন বলল আপনাদের এখানে যে এনভায়রনমেন্ট সেখানে কিছু চেঞ্জেস দরকার, আপনারা হচ্ছে ইট কাঠ পাথরের ডিজাইন না করে আপনারা একটু প্রাকৃতিক ডিজাইন নিয়ে আসেন। দেখেন 4 জন মানুষ থেকে কিন্তু আপনারা 4 ধরনের অপিনিয়ন পেয়ে গেলেন যেটা আপনার মাথায় ছিল না। সো আপনি সেটা নিয়ে কি করলেন, নতুন করে ডেকোরেশন করলেন, নতুন করে আপনার পুরো এমপ্লয়ি যে টিমটা সেটাকে আপনি বিল্ড আপ করলেন, নতুন করে আপনার যে খাবারের যে গুণাগুণগুলো সেগুলোকে আরেকটু নিশ্চিত করলেন। ধরেন কোনো একটা কাস্টমার বললো যে একটু দেশীয় খাবার নিয়ে আসেন, তাহলে আপনাদের কাস্টমার বাড়বে। ধরেন আপনি দেশীয় খাবারের একটা স্টল রাখবেন আলাদা, দেখেন সেখান থেকে আপনার সেল বেশি হচ্ছে। সো এগুলো কিন্তু আপনি একদিনে পান না, আপনি কাস্টমারের থেকে অপিনিয়ন নিতে 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 সেগুলো একটা জায়গায় স্টোর করেছেন, করে সেটা নিয়ে অ্যানালাইসিস করেছেন, অ্যানালাইসিস করতে করতে আপনি পেয়ে গিয়েছেন নতুন ইনোভেশনটা কি হতে পারে। সো আপনি যখনই ইথিক্স মেইনটেইন করবেন ওই কাস্টমারের ডাটাগুলোকে আপনারা লিক করবেন না, আপনারা যে কাজে নিয়েছেন সেটাতে ব্যবহার করে আপনার ডাটাটাকে ডিলিট করে দিলেন, আপনার যেটার প্রয়োজন নেই আছে ডিলিট করে দিলেন, তখন কিন্তু ওই ইথিক্সটা কি আমার থাকলো, ইথিক্সটা কিন্তু এনশিওর হলো। সো আপনি ইথিক্সের মাধ্যমে কি পেলেন, নতুন একটা ইনোভেশন পেলেন, ইনোভেশনের মাধ্যমে কি হলো, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেড়ে গেল। এখন দেখেন আপনারা এই তিনটা জিনিস কি সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারবেন না? পারবেন? যেভাবে আমি বলেছি ঠিক সেভাবেই আপনারা এক্সপ্লেইন করেন। দেখেন একটা এক্সাম্পল, a company that uses renewable energy reduces its carbon footprint। হ্যাঁ দেখা যাচ্ছে না, হ্যাঁ একটা কোম্পানি যে চেষ্টা করে যে ন্যাচারাল যে রিসোর্সগুলো ইউজ করে সেগুলোর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যাতে আমাদের কম হয় সেটা তারা নিশ্চিত করে, এটাও একটা ইথিক্স, এটাও একটা কি ইথিক্স। এখন দেখবেন কোম্পানিগুলো যত পারে তারা এনার্জি মানে এই এনার্জিগুলো হচ্ছে কম ব্যবহার করে, যে এনার্জিটা ব্যবহার করে সূর্যের আলোটাকে ব্যবহার করে। এখন অনেক অফিস কিন্তু 9টায় শুরু হয়, এটা আপনারা জানেন, অফিস আবার কিন্তু 9টা করে দিয়েছে। সো 9টা কেন করেছে, একটা বড় একটা কারণ বলেন তো আপনারা। নো, 9টা করার একটা বড় কারণ হচ্ছে সূর্যের আলোটাকে আপনি বেশি ব্যবহার করতে পারছেন। আপনি যদি 1 ঘন্টা অফিস টাইম আগায় নিয়ে আসেন কি হবে, আপনি কিন্তু সূর্যের আলোটা 1 ঘন্টা বেশি ব্যবহার করতে পারছেন, কারণ পেছনের দিকে কিন্তু সূর্যের আলো কমে যায়, যখন আস্তে আস্তে 5টা 6টা বেজে যায় সূর্যের আলোটা কমে যায় না, সূর্য কি অস্ত যায় না, তখন কিন্তু আপনি চাইলেও ওটাকে ইউজ করতে পারছেন না। কিন্তু 9টায় যদি আপনি অফিসটা শুরু করেন, ওদিক থেকে যদি টাইম 1 ঘন্টা কমিয়ে নিয়ে আসেন, 6টার জায়গায় আপনি 5টা করে ফেললেন, তাহলে কি হবে, এদিক থেকে আমি ডে লাইটটা ইউজ করতে পারছি, দ্বিতীয়ত আমার জ্যামও কম হচ্ছে, তাই না? তো সবকিছু মিলিয়ে এটাও কিন্তু একটা ইথিক্স, এটাও একটা ইথিক্স। তাহলে এইবার আপনারা বলেন তো ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের সাথে ইথিক্সের সম্পর্কটা কিরকম, পজিটিভ নাকি নেগেটিভ বলেন তো? পজিটিভ, বিকজ ইথিক্স আপনার যত বাড়বে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি হবে তত বাড়বে, ইথিক্স যত কমবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তত কমে যাবে, রাইট? ক্লাসে আপনাদের পড়াশোনা সব শেষ, দেখেন একটা কনক্লুশন টেনে দেই। হ্যাঁ, কনক্লুশন আপনাদের কি বলেছে, ছবিটা দেখেন, শুধু ছবিটার দিকে তাকান, লেখা দেখতে হবে। এটা আপনি, ঠিক আছে, এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনার ইথিক্স, আর এটা হচ্ছে আপনার ইনফরমেশন টেকনোলজি। এখন এই আপনাকে দুই দিকেই তাকাতে হবে, আপনাকে কি করতে হবে, দুই দিকেই তাকাতে হবে, আপনাকে ইনফরমেশন টেকনোলজিও ব্যবহার করতে হবে, আবার এটা ব্যবহার করার সময় আপনাকে ইথিক্যালও হতে হবে। দুইটা দিক মেইনটেইন করে ব্যালেন্স করে আপনি যখন চলতে পারবেন তখন আপনি কি করবেন, আপনার ব্যবসায় একটা সফলতা পাবেন, আপনি যে কাজটা করছেন সেখানে সফলতা পাবেন। আপনার বিজনেস ইথিক্স অবশ্যই থাকতে হবে যখন আপনি ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করবেন। ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করার একটা প্রধান শর্ত হচ্ছে আপনাকে ইথিক্যাল হতে হবে, বিজনেস ইথিক্স গুলো, ইনফরমেশনাল যে ইথিক্স গুলো সেগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। আপনার পুরো চ্যাপ্টার শেষ। কি পড়লাম আমরা পুরো চ্যাপ্টারে, একটা কনক্লুশন দেই। প্রথমে আমরা পড়েছি ইনফরমেশন টেকনোলজি কাকে বলে, ইনফরমেশন সিস্টেম কাকে বলে। ইনফরমেশন সিস্টেম কি, একটা ডাটাকে কালেক্ট করা, প্রসেসিং করা, সেটাকে স্টোর করা, দেন ডিসেমিনেট করা, দ্যাট মিন্স আমার কি ইনফরমেশন সিস্টেম শেষ। এবার আসে ইনফরমেশন সিস্টেমের জন্য আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ জানতে হবে। যখন আমাদের
এথিক্স আমরা ভালো রাখতে পারবো, আমাদের প্রাইভেসি মেইনটেইন করতে পারবো, অ্যাকিউরেসি রাখতে পারবো, প্রপার্টি রাইটস রাখতে পারবো, অ্যাক্সেসিবিলিটি রাখতে পারবো, তখন কি হবে? আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেড়ে যাবে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেড়ে গেলে কি হবে? সাস্টেইনেবিলিটি, রেসপন্সিবিলিটি, ইনোভেশন, ট্রাস্ট, এগুলো সব বেড়ে যাবে। এগুলো সব বেড়ে গেলে কি হবে? আপনার কোম্পানি বা অর্গানাইজেশন একটা ভালো একটা মাত্রায় পৌঁছতে পারবে, কম্পিটিশনে সবার আগে থাকতে পারবে, কম্পিটিশনে এগিয়ে থাকতে পারবে। তার মানে আমাদের ইনফরমেশন টেকনোলজি এবং ইথিক্স এই দুটো কি একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, একটা ছাড়া আরেকটা নাই, তাই না? একটা ছাড়া আপনি আরেকটা কল্পনাই করতে পারেন না। আপনি ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করলে অবশ্যই আপনাকে ইথিক্স দেখতে হবে। এই দুটো মেইনটেইন করেই আপনার কি হবে? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ চলে আসবে। ফাইন, ডান। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? সানলাইটের সাথে বুঝতাম না কম্পিউটার। আচ্ছা, সানলাইটের সাথে আপনি বুঝেননি? দেখেন, সানলাইট যদি আপনি ব্যবহার করেন, আপনার কি এনার্জি কম ইউজ হচ্ছে না? এই যে লাইটটা, আপনার কি এই এনার্জিটা কম ইউজ হচ্ছে না? বা এই যে এসি ইউজ করছেন, এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড আপনার বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেটা কি আমি কমাতে পারতেছি? আমি যে প্রকৃতি রক্ষা করছি, এটাও বিজনেস ইথিক্স। আপনি যখন আপনার একটা কারখানা দিবেন, সেই কারখানাতে যদি আপনি এমন কোনো